টিঙ্কার চ্যাম্পাসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহকর্মী অ্যাডো শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পাস এই 1-0 পর্বের পডকাস্ট সিরিজে টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা এবং পরিবর্তন আনা এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রো লার্নিং মডিউল প্রকাশ করছে। টিঙ্কার চ্যাম্পাস আপনাকে পরিবর্তন আনার প্রয়োজনীয়তাগুলি বুঝতে সাহায্য করবে এবং কিভাবে আপনি একজন পরিবর্তন আনয়নকারী হতে পারেন। প্রতিটি পডকাস্ট প্রায় 1-5 থেকে 2-0 মিনিটের এবং এতে আপনার চেষ্টা করার জন্য একটি পরিবর্তন আনয়নকারী কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকে। আর দেরি না করে দিল্লির নবম শ্রেণীর ছাত্র এবং একজন উদীয়মান পরিবর্তন আনয়নকারী টিঙ্কার চ্যাম্প নীতিশ গর্গের 7 পর্ব দিয়ে শুরু করা যাক। নমস্কার। আজকের আলোচনাটা কি বলে একটু অন্যরকম। আমরা তো সারাক্ষণ নতুন আইডিয়া, ইনোভেশন, পরিবর্তন আনা এসব নিয়ে কথা বলি, কিন্তু এই যে পরিবর্তন আনার প্রক্রিয়া, তার পেছনে যে একটা নীতিশাস্ত্র বা এথিক্স থাকে, সেটা নিয়ে কতটা ভাবি আমরা। আজ সেই ব্যাপারটার গভীরে একটু ঢোকা যাক। আমাদের আজকের বিশ্লেষণটা মূলত নীতিশ গার্গ, উনি একজন টিঙ্কার চ্যাম্প। ওর লেখা চেঞ্জ মেকিংয়ে নীতিশাস্ত্র বলে একটা মডিউল আছে, তার 7ম পর্বের ওপর ভিত্তি করে। আজকের লক্ষ্যটা হলো বিশেষ করে যারা তরুণ উদ্ভাবক, তাদের জন্য পরিবর্তন আনার এই জার্নিতে নীতিশাস্ত্রের গুরুত্বটা ঠিক কোথায় সেটা বোঝা। মানে চেঞ্জ মেকিং মানে তো শুধু কিছু একটা বদলে দেওয়া নয়, বরং সক্রিয়ভাবে কোনো সমস্যা খুঁজে বের করে সেটা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া, তাই না? হয়তো সামাজিক উন্নয়ন বা নতুন কিছু তৈরি করা, কিন্তু সেই উদ্যোগটা কতটা নৈতিক পথে এগোচ্ছে সেটাই আসল প্রশ্ন। শুধু একটা দারুণ আইডিয়া থাকলেই কি হয়, নাকি তার উপর ভরসা করাও জরুরি? একটা সহজ উদাহরণ দিই। ধরুন স্কুলের দুজন ছাত্রছাত্রী, স্যাম আর প্রিয়া। ওরা স্কুলের কিছু কম সচ্ছল বন্ধুর জন্য সরঞ্জাম কিনতে ফান্ড তুলছে। স্যাম ভাবল, আচ্ছা, সমস্যার কথাটা যদি একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলি, হয়তো বেশি টাকা উঠবে, ক্ষতি কি? আর খরচের পুরো হিসেবটাও সে ঠিকঠাক দিল না। অন্যদিকে প্রিয়া যা সত্যি ঠিক সেটাই জানালো, নিয়মিত আপডেট দিল, কোথায় কত খরচ হচ্ছে সব স্বচ্ছ রাখল। বলুন তো, কোন পদ্ধতিটা লম্বা সময়ের জন্য বেশি কাজের আর বিশ্বাসযোগ্য মনে হয়? এখানেই তো এথিক্সের বিষয়টা চলে আসে। ঠিক তাই। নীতিশাস্ত্রকে আমরা একটা অদৃশ্য ফিল্টারের মতো ভাবতে পারি। এটা আমাদের ঠিক, ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ, এই ফারাকটা বুঝতে সাহায্য করে। আর এই পরিবর্তন আনার প্রত্যেকটা স্টেপের প্রভাব আছে। ফান্ড জোগাড় করা থেকে শুরু করে যাদের জন্য কাজটা করছি, তাদের সাথে কেমনভাবে কথা বলছি, সব কিছুতে। স্যামের অ্যাপ্রোচটা হয়তো শুরুতে কিছু তাড়াতাড়ি ফল দিতে পারে, কিন্তু প্রিয়ার যে স্বচ্ছতা, যে সততা, সেটাই তো আসল বিশ্বাস তৈরি করে, আর সেটা দীর্ঘমেয়াদে অনেক বেশি শক্তিশালী, তাই না? হ্যাঁ, অবশ্যই। নীতিশ গার্গ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। অনেক সময় আমাদের ভেতর থেকে একটা অনুভূতি আসে না, যেটাকে আমরা গাট ফিলিং বলি। মনে হয় না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু সবসময়, বিশেষ করে জটিল পরিস্থিতিতে, শুধু এই অনুভূতির ওপর ভরসা করাটা একটু ঝুঁকিপূর্ণ। কেন? ভালো উদ্দেশ্য থাকলেই তো হলো। হ্যাঁ, ভালো উদ্দেশ্য তো থাকতেই পারে, কিন্তু অজান্তেও তো ভুল হতে পারে। হয়তো আমরা ভাবছিই সাহায্য করছি, কিন্তু না জানিয়ে কারো ছবি ব্যবহার করে ফেললাম। অথবা ধরুন ডেটার গোপনীয়তাটা ঠিক রাখলাম না, কিংবা একটা সমাধানের যে কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো চেপে গেলাম। এখানেই একটা কাঠামোবদ্ধ চিন্তাভাবনার দরকার পড়ে। তার মানে শুধু নতুন কিছু তৈরি করলাম সেটাই যথেষ্ট নয়, সেই ইনোভেশনটার ওপর মানুষ যাতে ভরসা করতে পারে সেটাও দেখতে হবে। নীতিশ গার্গের কথা অনুযায়ী নৈতিক ভিত্তিটা যদি ঠিক না থাকে, তাহলে কাজটা আসলে অগভীর, এমনকি ক্ষতিকারকও হয়ে যেতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এই যে নৈতিক চিন্তাভাবনা, এই ঠিক পথে চলার দক্ষতা, এটা আসবে কোথা থেকে? এটা কি শেখা যায়? অবশ্যই শেখা যায়। এটা একটা দক্ষতা, বুঝলেন, যেটা চর্চা করলে আস্তে আস্তে গড়ে ওঠে। নীতিশ গার্গ এই নৈতিক চিন্তাভাবনার জন্য একটা 5টা ধাপের পথের কথা বলেছেন। বেশ কাজের কিন্তু। 5টা ধাপ? আচ্ছা, বলুন তো শুনি। স্টেক হোল্ডার বা অংশীদারদের চিহ্নিত করা, আপনার কাজের ফলে কারা কারা প্রভাবিত হচ্ছেন। শুধু যাদের সরাসরি সাহায্য করছেন তারা নন, আপনার সহপাঠী, শিক্ষক, সমাজ, এমনকি পরিবেশও স্টেক হোল্ডার হতে পারে। ধরুন স্কুলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে কাজ করছেন। কারা স্টেক হোল্ডার? ছাত্রছাত্রী, ক্যান্টিনের কর্মীরা, স্কুল কর্তৃপক্ষ, সবাই। ঠিক, এটা জরুরি। তারপর দ্বিতীয় ধাপটা খুব গুরুত্বপূর্ণ।
নৈতিক প্রশ্নগুলো খুঁজে বের করা কোথায় একটা ঠিক বনাম ভুলের দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে, কারো কি ক্ষতি হতে পারে, কারো প্রতি কি অন্যায্য আচরণ করা হচ্ছে, তথ্যের স্বচ্ছতা কি থাকছে, যাদের জন্য কাজটা তাদের কি আসল সম্মতি নেওয়া হয়েছে। ধরুন ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটা অ্যাপ বানানো হচ্ছে। এখানে ডেটা প্রাইভেসি, তথ্যের নিরাপত্তা, ভুল তথ্যের ঝুঁকি এগুলো সবই তো নৈতিক প্রশ্ন, তাই না? একদম। তৃতীয় ধাপটা কি? তৃতীয় ধাপে আসে পরিণতির কথা ভাবা। মানে এই সিদ্ধান্তটা নিলে কি হতে পারে আর অন্য সিদ্ধান্ত নিলে কি হতো। শুধু এই মুহূর্তের লাভটা দেখলে চলবে না, স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কি কি হতে পারে। যেমন ধরুন একটা প্রজেক্টের আইডিয়া অন্য গ্রুপ থেকে নকল করলেন, হয়তো প্রতিযোগিতায় এগিয়ে গেলেন, কিন্তু পরে যদি ধরা পড়েন বা ব্যাপারটা জানাজানি হয়, বিশ্বাসযোগ্যতা কোথায় থাকবে? টিমের ভেতরের সম্পর্কটাই বা কেমন হবে? খুবই সত্যি কথা। আর চতুর্থ ধাপ? চতুর্থ ধাপ হল নিজের মূল্যবোধগুলো একটু ঝালিয়ে নেওয়া। এই পরিস্থিতিতে কোন নৈতিক নীতিগুলো আপনার কাছে সবচেয়ে জরুরি? সততা, ন্যায্যতা, নিরাপত্তা নাকি দায়িত্ববোধ? আর মজার ব্যাপার হল অনেক সময় এই মূল্যবোধগুলোর মধ্যেও কিন্তু একটা সংঘাত তৈরি হতে পারে। মানে কিরকম? ধরুন একটা খুব জরুরি সামাজিক কাজের জন্য আপনার ফান্ড দরকার। একজন সম্ভাব্য ডোনার টাকা দিতে রাজি, কিন্তু এমন কিছু শর্ত দিচ্ছেন যা আপনার কাজের স্বচ্ছতার সঙ্গে আপোস করায়। তখন কোনটা বাঁচবেন? ফান্ড পাওয়াটা বেশি জরুরি নাকি স্বচ্ছতা বজায় রাখা? এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। বাহ, এটা তো বেশ কঠিন সিদ্ধান্ত। তাহলে পঞ্চম ধাপটা নিশ্চয়ই সাহায্য করে। হ্যাঁ, পঞ্চম ধাপটা হলো পরামর্শ নেওয়া, যেটা আমরা অনেক সময়ই হয়তো ভুলে যাই বা এড়িয়ে যাই। কোনো বিশ্বস্ত মেন্টর, শিক্ষক বা অভিজ্ঞ কারো সাথে কথা বলুন। তারা হয়তো এমন একটা দিক থেকে ব্যাপারটা দেখবেন যা আপনার চোখ এড়িয়ে গেছে। আর এই পুরো প্রক্রিয়াটা কিন্তু এমন নয় যে একবার করলাম আর হয়ে গেল, এটা বারবার চর্চা করার বিষয়। ঠিক। এই কাঠামোটা থাকার সুবিধে হলো এটা আমাদের ব্যক্তিগত ঝোঁক বা তাৎক্ষণিক আবেগের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বিশেষ করে যারা তরুণ উদ্ভাবক, তাদের জন্য এটা খুব দরকারি, কারণ অনেক সময় অভিজ্ঞতার অভাবে হয়তো সব দিকটা ভেবে ওঠা যায় না। একদম। যেমন ধরুন ফান্ড তোলার জন্য একটু বাড়িয়ে বলা বা অন্যের কাছ থেকে অনুমতি না নিয়ে আইডিয়া নেওয়া, ডেটার গোপনীয়তা নিয়ে অতটা সতর্ক না থাকা বা কোনো সমাধানের ঝুঁকিগুলো পুরোটা না জানানো, এগুলো খুব কমন কিছু নৈতিক দ্বিধা যা ছাত্রছাত্রীদের সামনে আসে। এই দ্বিধাগুলো থেকে বেরোনোর জন্য কিছু মূল নৈতিক নীতি বা প্রিন্সিপাল নিশ্চয়ই আছে, গাইড করার মতো। হ্যাঁ, নীতিশকার কয়েকটার উপর খুব জোর দিয়েছেন, যেমন সততা বা অনেস্টি, সত্যি কথা বলা, দরকার হলে ভুল স্বীকার করা; ন্যায্যতা বা ফেয়ারনেস, মানে সবার প্রতি সমান আচরণ, কোনো রকম পক্ষপাতিত্ব না করা; স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি, কাজের উদ্দেশ্য কি, কিভাবে করছেন, সীমাবদ্ধতা কি কি আছে, সবটা খুলে বলা; জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি, নিজের কাজের দায় নেওয়া, ভুল হলে সেটা শুধরে নেওয়া; নিরাপত্তা বা সেফটি, শারীরিক, মানসিক এবং ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করা; আর দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটি, নিজের কাজের সম্ভাব্য সব প্রভাব, এমনকি যেগুলো অনিচ্ছাকৃত, সেগুলো নিয়েও ভাবা। এই নীতিগুলো তো শুধু মুখের কথা নয়, এগুলো রোজকার সিদ্ধান্ত নেওয়ার সময় কাজে লাগানোর মতো, তাই না? ঠিক তাই, এগুলো আসলে গাইডলাইন। নীতিশ গার্গের মডিউলে কিছু কেস স্টাডি আছে, সেগুলো দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন ইনভিজিবল হ্যান্ডস বলে একটা প্রজেক্ট ছিল। ছাত্রছাত্রীরা অতিমারির সময়ে বয়স্ক বা অসুস্থ প্রতিবেশীদের জন্য দরকারি জিনিস কিনে পৌঁছে দিত। ওরা কিন্তু খুব ভেবে চিনতে, মানে সচেতনভাবে কাজটা করেছিল। যাদের সাহায্য করা হচ্ছে বা যারা ভলেন্টিয়ার্স, সবার সম্মতি নিয়েছিল। ভলেন্টিয়ারদের ব্যাকগ্রাউন্ড চেক করে নিরাপত্তা নিশ্চিত করেছিল। বাহ! পরিষেবাটা যাতে সবার জন্য পাওয়া যায় সেদিকে খেয়াল রেখে ন্যায্যতা বজায় রেখেছিল, আর নিয়মিত কাজের রিপোর্ট দিয়ে স্বচ্ছতাও রেখেছিল। ফলাফল অংশনান বিশ্বাস অর্জন করেছিল ওরা। দারুণ উদাহরণ। আর এর উল্টোটাও কি আছে, যেখানে নৈতিকতার অভাব ছিল? হ্যাঁ, যেমন গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ ক্লিনার প্রজেক্টের কথা বলা যায়। একজন তরুণ উদ্ভাবক একটা বিশাল যন্ত্র দিয়ে সমুদ্রের প্লাস্টিক পরিষ্কার করার দারুণ আইডিয়া নিয়ে এসেছিলেন, ফান্ডও প্রচুর তুলেছিলেন। কিন্তু সমস্যা হলো তিনি যন্ত্রটা কতটা কার্যকর তা নিয়ে এমন দাবি করেছিলেন যা বৈজ্ঞানিকভাবে তখনও প্রমাণিত হয়নি। ওহ,
যখন প্রথম প্রোটোটাইপটা সমুদ্রে নেমে ঠিকমতো কাজ করল না তখন পুরো বিষয়টায় স্বচ্ছতার খুব অভাব দেখা গেল। এমনকি সামুদ্রিক পরিবেশের উপর এর খারাপ প্রভাব পড়তে পারে বলে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল সেগুলো তিনি একরকম উপেক্ষা করেছিলেন। তার মানে আইডিয়াটা দারুণ হওয়া সত্ত্বেও হ্যাঁ, দারুণ উদ্ভাবনী চিন্তা থাকার সত্ত্বেও নৈতিকতার ঘাটতি পুরো উদ্যোগটার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। এই দুটো উদাহরণ পাশাপাশি রাখলে পার্থক্যটা খুব স্পষ্ট বোঝা যায়। নীতিশাস্ত্র মেনে চললে কাজটা শুধু ভালো হয় না, অনেক বেশি প্রভাবশালী আর টেকসইও হয়। একদম। আর এই একই রকম নৈতিক চ্যালেঞ্জ কিন্তু ছোট ছোট ছাত্র প্রজেক্টেও দেখা যায়। হ্যাঁ, মডিউলটাতে ATL মানে অটল টিঙ্কারিং ল্যাবের কিছু উদাহরণ ছিল। যেমন একটা দল বানিয়েছিল স্মার্ট ডাস্টবিন, কাছে গেলে নিজে থেকে খুলে যায়। আইডিয়াটা ভালো, কিন্তু ওরা প্রতিযোগিতায় দেখানোর সময় শুধু বড় জিনিস ফেলে ডেমো দিয়েছিল। কারণ ছোট বা হালকা জিনিস ফেললে বা খুব ধুলো থাকলে সেন্সরটা ঠিকঠাক কাজ করছিল না। এই সীমাবদ্ধতার কথাটা ওরা চেপে গিয়েছিল। এটা কি ঠিক? না, এটা স্বচ্ছতার অভাব। আরেকটা উদাহরণ ছিল আইওটি ব্যবহার করে মাটির আর্দ্রতা মাপার যন্ত্র, কৃষকদের সাহায্য করার জন্য। ওরা বলেছিল এটা সব কৃষকের জন্য, কিন্তু টেস্ট করেছিল শুধু এক ধরনের মাটিতে এক ধরনের ফসলের জন্য। এখানেও সেই একই সমস্যা, সীমাবদ্ধতা নিয়ে অসততা। ঠিক। আরেকটা ছিল এআই ব্যবহার করে ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স নেওয়ার সিস্টেম, কিন্তু ছাত্রছাত্রী বা তাদের বাড়ির লোকের অনুমতি না নিয়েই তাদের মুখের ছবি ব্যবহার করা হয়েছিল। এটা তো সরাসরি গোপনীয়তা আর সম্মতির নীতি লঙ্ঘন করা। তার মানে প্রজেক্ট ছোট হোক বা বড় হোক, নৈতিক প্রশ্নগুলো কিন্তু একই রকম থেকে যায়, তাই না? একদম। আর এই ছোট উদাহরণগুলো থেকে আমরা বড় প্রেক্ষাপটেও যেতে পারি। যেমন ধরুন, ভারতে ডক্টর ভার্গিস কুরিয়েনের শ্বেত বিপ্লব। উনি শুধু প্রযুক্তি বা সিস্টেম তৈরি করেননি, উনি সমবায় মডেলের মাধ্যমে লক্ষ লক্ষ প্রান্তিক কৃষককে যুক্ত করেছিলেন, তাদের ন্যায্য দাম পাওয়ার ব্যবস্থা করেছিলেন। এখানে দেখুন, নীতিশাস্ত্র, ন্যায্যতা, স্বচ্ছতা, অন্তর্ভুক্তি, সবাইকে নেওয়া, আর কার্যকারিতা, দুধ উৎপাদন বৃদ্ধি, সব একসাথে কাজ করেছে। ফলাফলটা তো যুগান্তকারী। হ্যাঁ, সে তো বটেই। আবার উল্টো দিকে আজকের দিনের বড় বড় টেক কোম্পানিগুলোর দিকে তাকান। যেমন ধরুন, টেসলার অটো পাইলট নিয়ে বিতর্ক, বা গুগলের এআই অ্যালগোরিদমে পক্ষপাতিত্বের অভিযোগ। দারুণ সব ইনোভেশন, কিন্তু নৈতিক চ্যালেঞ্জগুলো সামনে আসছে। কর্মী নিরাপত্তা, ডেটা প্রাইভেসি, অ্যালগোরিদমের প্রভাব, এই প্রশ্নগুলো উঠছেই। হ্যাঁ, এখান থেকে মূল শিক্ষাটা হল নীতিশাস্ত্র, অন্তর্ভুক্তি আর কার্যকারিতা, এই তিনটে জিনিস একেবারে জড়িয়ে আছে। একটাকে বাদ দিলে অন্যগুলো দুর্বল হয়ে পড়ে, আর পুরো কাজের প্রভাবটা কমে যায় বা অনেক সময় নেতিবাচক হয়ে দাঁড়ায়। এই আলোচনাটা শুনে মনে হচ্ছে নৈতিক সিদ্ধান্ত নেওয়াটা মাঝে মাঝে বেশ জটিল হতে পারে, বিশেষ করে যখন কাজের চাপ থাকে বা তাড়াহুড়ো থাকে। এই সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করার জন্য কি কোনো সহজ টুল বা পদ্ধতির কথা বলা হয়েছে মডিউলে? হ্যাঁ, নীতিশ গার্গ একটা খুব সুন্দর কাঠামোর কথা বলেছেন। নাম দিয়েছেন এথিক্স কম্পাস বা ইথেক্স কম্পাস। এটাকে একটা চেকলিস্ট বা গাইডলাইনের মতো ব্যবহার করা যেতে পারে। কম্পাস, সেটা আবার কি রকম, কিভাবে কাজ করে? ভাবুন, এটা একটা দিক নির্দেশক যন্ত্রের মতো। এর 4টে মূল দিক আছে আর একটা কেন্দ্র আছে। উত্তর দিকে আছে সহানুভূতি বা এমপ্যাথি, মানে যাদের জন্য সমাধানটা তৈরি করছি তাদের জায়গায় নিজেকে বসিয়ে কি সমস্যাটা দেখছি, তাদের প্রয়োজন, তাদের পরিস্থিতি কি আমি সত্যি বুঝতে পারছি। ইন্টারেস্টিং। তারপর? পূর্ব দিকে আছে অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভিটি। আমার সমাধানটা কি সবাইকে সাথে নিচ্ছে, অজান্তেই কি কাউকে বাদ দিয়ে দিচ্ছি? যেমন এমন কোনো টেকনোলজি বানাচ্ছি না তো যা শুধু স্মার্টফোন ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর বাকি দুটো দিক? দক্ষিণ দিকে আছে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি। আমি কি আমার কাজের সীমাবদ্ধতা, সম্ভাব্য ঝুঁকি, খরচ এসব নিয়ে সবটা কি খুলে বলছি? আর পশ্চিম দিকে আছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। যদি কিছু ভুল হয়, আমি কি তার দায়িত্ব নিতে তৈরি? সেই ভুল থেকে শিখে শুধরে নেওয়ার ইচ্ছেটা কি আছে? আর কেন্দ্রে? আর সবশেষে কম্পাসের কেন্দ্রে আছে স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি। আমার সমাধানটা কি পরিবেশ বা সমাজের কোনো ক্ষতি না করে লম্বা সময় ধরে চলতে পারবে? এটা কি শুধু আজকের সমস্যার সমাধান করছে, নাকি ভবিষ্যতের কথাও ভাবছে? বাহ,
এটা তো সত্যি দারুণ কাজের জিনিস মনে হচ্ছে। যে কোনো প্রজেক্ট শুরু করার আগে বা রিভিউ করার সময় এই কম্পাসের প্রশ্নগুলো নিজেদের করলেই তো অনেক দিক পরিষ্কার হয়ে যাওয়ার কথা। একদম, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য বা যারা সবে চেঞ্জ মেকিং শুরু করছে তাদের জন্য এই ধরনের টুল খুব সাহায্য করে। এটা একটা চটজলদি কিন্তু গভীর মূল্যায়নের সুযোগ করে দেয়। ধরুন সেই স্কুলের পরিষ্কার জলের প্রজেক্টের ফান্ডিংয়ের সমস্যাটার কথা। একটা মিনারেল ওয়াটার কোম্পানি স্পন্সর করতে চাইছে, টাকাটা খুব দরকার। এখানে এথিক্স কম্পাসটা ব্যবহার করা যায়। সহানুভূতি, ছাত্রছাত্রী বা অভিভাবকরা কিভাবে দেখবেন, এটা কি স্বাস্থ্যকর বার্তার সঙ্গে মিলছে? স্বচ্ছতা, কোম্পানির নাম কি খোলাখুলি জানানো হবে? কোনো শর্ত আছে কি? স্থায়িত্ব, এই ফান্ডিং কি লম্বা সময়ের সমাধানের দিকে নিয়ে যাচ্ছে? জবাবদিহিতা, যদি পরে সমালোচনা হয় দায় কে নেবে? হ্যাঁ, এই প্রশ্নগুলো ভাবলেই সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। ঠিক। এছাড়াও একটা বিস্তৃত এথিক্স চেকলিস্টও ব্যবহার করা যেতে পারে প্রজেক্টের বিভিন্ন ধাপে। এবার একটু স্কেলিং নিয়ে কথা বলি। মানে যখন একটা আইডিয়া বা প্রজেক্ট ছোট থেকে বড় আকারে নিয়ে যাওয়া হয়, এটা তো খুব উত্তেজনার ব্যাপার। কিন্তু এর সাথে কি নতুন কোনো নৈতিক চ্যালেঞ্জও জুড়ে যায়? অবশ্যই জুড়ে যায়। স্কেলিং বা কাজের পরিধি যখন বাড়ে তখন নৈতিক ঝুঁকিগুলো অনেক বেড়ে যায় আর নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসে। কয়েকটা উদাহরণ দিই, যেমন ডেটা প্রাইভেসি আর নিরাপত্তা। একটা ছোট এডুকেশন অ্যাপ হয়তো ১০০ জন ছাত্রের ডেটা নিয়ে কাজ করছে, কিন্তু যখন সেটা ১০ লক্ষ ছাত্র ব্যবহার করবে তখন সেই বিপুল পরিমাণ ডেটা কিভাবে সুরক্ষিত রাখা হবে, কারা সেই ডেটা দেখতে পাবে, ডেটা কি অন্য কোনো কাজে ব্যবহার করা হবে, এই বিষয়গুলো নিয়ে সাংঘাতিক সতর্ক থাকতে হয়। আর ব্যবহারকারীদের মানে ছাত্রছাত্রী বা অভিভাবকদের পুরো স্বচ্ছতা আর নিয়ন্ত্রণ দিতে হয়। এটা তো আজকাল খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। আর কি ধরনের চ্যালেঞ্জ আসে? আরেকটা বড় চ্যালেঞ্জ হল সমাধানের সত্যতা বা কার্যকারিতা, অথেন্টিসিটি অ্যান্ড এফেক্টিভনেস। ধরুন আপনার প্রজেক্ট স্থানীয় একটা পুকুরের জল পরিষ্কার করতে খুব সফল হলো। এবার সেটাকে আপনি সারা দেশের সব পুকুরের জন্য মডেল হিসেবে তুলে ধরলেন, কিন্তু সব পুকুরের পরিস্থিতি তো এক নয়। স্কেলিংয়ের সময় অনেক সময়ই আমরা প্রতিশ্রুতির চাপ বা সাফল্যের লোভে সমাধানের কার্যকারিতা নিয়ে একটু বেশি দাবি করে ফেলি। বুঝতে পারছি। কতটা বাস্তবসম্মতভাবে কাজটা বড় পরিসরে করা যাবে সেই বিষয়ে সৎ থাকাটা খুব জরুরি। এছাড়াও স্বচ্ছতা আর জবাবদিহিতার প্রয়োজনটাও অনেক বেড়ে যায়, কারণ স্টেক হোল্ডারের সংখ্যা বাড়ে। ব্যবহারকারী, ফান্ডিং এজেন্সি, সরকারি সংস্থা, মিডিয়া প্রত্যেকের কাছে কাজের কৈফিয়ত দেওয়ার একটা দায়িত্ব চলে আসে। তাই বড় পরিসরে গেলে নৈতিক মানদণ্ডগুলো আরও বেশি করে, আরও কঠোরভাবে মেনে চলা দরকার। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার। নীতিশাস্ত্র আসলে কোনো বাড়তি বোঝা নয়, বরং এটা চেঞ্জ মেকিংয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। সবশেষে নীতিশ গার্গ একটা চ্যালেঞ্জের কথাও বলেছেন মডিউলে। উনি বলছেন নিজেদের বা পরিচিত কোনো প্রজেক্টের মধ্যে একটা নৈতিক ঝুঁকি বা দুর্বলতা খুলে বের করতে, তারপর এথিক্স কম্পাস ব্যবহার করে সেটার একটা উন্নত, আরও দায়িত্বশীল ডিজাইন তৈরি করতে, আর সম্ভব হলে সেই নতুন ডিজাইনটা প্রয়োগ করে তার ফলাফল দেখতে। ইতিশ বার্নিন দিশগার গেরনেতেন হাঙ্গের খুব ইন্সপায়ারিং। উনি স্বীকার করেছেন যে শুরুতে তিনিও হয়তো শুধু আইডিয়া আর টেকনোলজি নিয়ে বেশি ভাবতেন, কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে উনি বুঝেছেন যে দায়িত্ববোধ ছাড়া ইনোভেশন আসলে অসম্পূর্ণ। উনি নিজেও ওর উদ্যোগগুলো যেমন আরইউডিডি আইভিনিটি বা বিদ্যুৎ ওয়ে চালাতে গিয়ে অনেক নৈতিক দ্বিধার মুখে পড়েছেন, যেমন শর্ত সাপেক্ষে ফান্ডিং নেওয়া বা এমন প্রযুক্তি তৈরি করা যা হয়তো একাংশের জন্য খুব ভালো কিন্তু অন্যদের বাদ দিয়ে দিচ্ছে। ওর মূল উপলব্ধিটা হলো সাফল্য তখনই সত্যিকারের অর্থপূর্ণ হয় যখন সমাধানগুলো শুধু কাজের নয়, নৈতিক, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসইও হয়। তাহলে আজকের পুরো আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমার তো মনে হচ্ছে সবচেয়ে বড় কথা হলো নীতিশাস্ত্র ইনোভেশনের পথে কোনো বাধা নয়, বরং এটা এমন একটা শক্তি যা আমাদের কাজকে আরও বিশ্বাসযোগ্য, প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী করে তোলে। একদম ঠিক। আর এখান থেকে একটা প্রশ্ন হয়তো আমাদের সবার ভাবা উচিত। আমরা প্রায়শই ভাবি নতুন কিছু তৈরি করা বা একটা সমস্যার সমাধান খুঁজে বের করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আজকের আলোচনা শোনার পর মনে হচ্ছে সেই সমাধানটা কিভাবে তৈরি করা হচ্ছে, কোন পথে সেটা তৈরি হচ্ছে, সেটা কি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নয়?
বিশেষ করে যখন সেই কাজের প্রভাব সরাসরি অন্য মানুষের জীবন বা পরিবেশের ওপর পড়ছে। আমরা যারা ভোক্তা, ব্যবহারকারী বা সমর্থক, আমরাই বা কিভাবে আমাদের চারপাশে যে পরিবর্তনগুলো ঘটছে তার পেছনের নীতিস্বাস্থ্যকে মূল্যায়ন করতে পারি? এই প্রশ্নগুলো হয়তো আমাদের ভাবাবে। আজকের এই গভীর এবং খুব জরুরি আলোচনার জন্য আমরা নীতিশ কার্গের এথিক্স ইন চেঞ্জ মেকিং মডিউল পর্ব 7-এর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ থাকব। এখানেই শেষ করছি আজকের আলোচনা। ধন্যবাদ।